আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে আমরা জানতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের 2022-23 শিক্ষাবর্ষে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করব। আর এই পুরো ক্লাসে আমি আলামিন মুহিত আছি তোমাদের সাথে। তাহলে দেরি না করে আমরা চলে যাই আজকের ক্লাসে। আমরা প্রথমেই দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কী প্রশ্ন আসছে। বলছে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় প্রকাশ। অর্থাৎ আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসে, তাই আপনার কি করতে হবে, এই এক কথায় যে প্রকাশ আছে সেটাও পড়তে হবে। তাহলে ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় কি ইতিহাস বেত্তা। কি বলা হবে? ইতিহাস বেত্তা। তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে নিম্নের কোন শব্দটি শুদ্ধ নয়। এই প্রশ্নটা একটা হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু ট্রিকি হয়ে থাকে। বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী এখানকার প্রত্যেকটা যে প্রশ্ন আছে সেই প্রত্যেকটা প্রশ্নই শুদ্ধ, কিন্তু আমরা দেখব যে এখানে সবচেয়ে কারেক্ট কোনটা, সবচেয়ে শুদ্ধ যে বিষয়টা আছে সেটা হলো উষা। এই উষাটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ প্রশ্নের উত্তর। তারপর আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হলো যে দেখেন আপনার এখানে কি প্রশ্নটা আসছে। বলছে কেন কবি আজ এমন উন্মনা তুমি। এখানে উন্মনা শব্দের উৎ যেই শব্দটা আছে সেই যে অর্থ বহন করে। তাহলে দেখেন এই প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে। এই প্রশ্নটা আসছে তাহারই পরে মনে কবিতার। তাই সাহিত্য থেকে একটা প্রশ্নকে আপনাকে গ্রামার বানানো হয়েছে। তাই যখন আপনি সাহিত্য পড়বেন সেই সাহিত্য থেকে কিভাবে গ্রামার আসতে পারে বা ব্যাকরণের আপনার কোন কোন টপিকের আসতে পারে সেটাও কিন্তু আপনার পড়তে হবে। তাহলে আমরা একটু দেখব যে এখানে যে উৎ যে শব্দটা আছে, বলছে উৎ যুক্ত হচ্ছে গিয়ে কি মনা সমান কি উন্মনা। তাহলে এই যে উন্মনার যে উৎ আছে সেই উৎটা কি বসাইছে, উঁচু নিচু ভিতর নাকি বাহির। তাহলে উন্মনা মানে কি উদাসীন, উন্মনা মানে কি উদাসীন। তাই এটা দ্বারা ভিতর বুঝায়নি, এটা দ্বারা কি বুঝাইছে বাহির। তাই সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাহির। তারপর আমরা চলে যাই আমাদের পরবর্তী। বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং কোনটি। আমরা সকলেই জানি ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের কি বলা হয়েছে, কৃষ্ণচূড়ার রং। তাহলে কৃষ্ণচূড়ার রং কি ছিল? কৃষ্ণচূড়ার রং ছিল হচ্ছে লাল। কৃষ্ণচূড়ার রং কি? কৃষ্ণচূড়ার রং হচ্ছে গিয়ে কি লাল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে লাল। তারপর আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। বলছে শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। এই যে লাইনটা আছে এটা আমাদের নেওয়া হয়েছে রেনকোট গল্প থেকে। আমরা সকলেই জানি আমাদের রেনকোট গল্পে কিছু কিছু প্রবাদ প্রবচন আছে। কি শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন, মঙ্গলে ভোর রাত্রে হইলে শুরু 3 দিন মেঘের গুরু গুরু। তারপর হচ্ছে গিয়ে কি বুধের সকালে নামলো জল, বিকেলে মেঘ কয় এবার চল। এরকম যে প্রবাদ প্রবচন আছে সেখান থেকে আমাদের একটা প্রশ্ন আসছে। বলছে যে এই যে লাইনটা আছে এটা কি বচন, সরা, ধাঁধা নাকি প্রবাদ প্রবচন। তাহলে আমরা সকলেই জানি এটা একটা প্রবাদ প্রবচন, তাই আমাদের একটা দাগাইতে হবে কি প্রবাদ এবং কি প্রবচন হিসেবে। তারপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে চলে যাওয়ার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমরা একটি পরিপূর্ণ পুঙ্খানুবৈজ্ঞানিক একটি গাইডলাইন চাচ্ছ, তাদের জন্য ডিউডিমার্স আয়োজন করছে যে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। এই ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে যারা বিজ্ঞান বিভাগের যারা মানবিক বিভাগের আসো তাদের জন্য খ ইউনিটের আমাদের একটা স্বপ্ন ব্যাচ আছে, স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে 3000 টাকার মাধ্যমে ঝুম সহ তোমরা ভর্তি হইতে পারবে। সেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের তোমরা ক্লাস পাবা। আর যারা ব্যবসায় শিক্ষার শাখার আসো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের গ ইউনিটের একটা স্বপ্নপূরণ ব্যাচ আছে। সেখানে তোমরা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিন্যান্স মার্কেটিং সহ একটি পরিপূর্ণ প্যাকেজ তোমরা পাবা জুম সহ মাত্র 3000 টাকায়, যেখানে তোমরা সকল বিষয়ের অভিজ্ঞ শিক্ষক প্যানেলের তুমি ক্লাস পাবা এবং কি প্রত্যেকটা শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা দীর্ঘদিন যাবৎ অনলাইন এবং অফলাইনে পড়াশোনা করাচ্ছে। এই সার্ভিসটা তুমি যদি হচ্ছে গিয়ে নিতে চাও তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি,
8524710092 এই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। তাহলে তোমরা সহজেই এই কোর্সগুলোতে তুমি ভর্তি হওয়ার যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা তোমরা জানতে পারবা। তাহলে আমরা চলে যাই আমাদের আবার নিয়মিত যে ক্লাস আছে সেই ক্লাসে। তারপর দেখবো আমরা যে পর্বত একটা শব্দ আছে, বলছে পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। আমি আবারও বলতেছি, পর্বত শব্দের সমার্থক শব্দ নয়। আমরা অনেক সময় অতিরিক্ত উত্তেজনায় এই যে নয় শব্দটা আছে সেই নয় শব্দটা আমরা দেখি না, কিন্তু প্রশ্নকর্তারা এটা ক্ষুদ্রভাবে দিয়ে দেয় আপনাকে প্রমাণ করার জন্য। তাহলে আমাকে দেখতে হবে এই যে চারটা অপশন আছে সেই চারটা অপশনের কোন অপশনটা পর্বত শব্দের সমার্থক শব্দ নয়। আমরা সকলেই জানি যে অচল, অদ্রি, তারপরে শৈল, এগুলো সব শব্দের অর্থ হচ্ছে কি পর্বত। শুধুমাত্র একটা শব্দের অর্থ পর্বত নয়, সেটা হইতেছে মেদিনী। তাই উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে গিয়ে কি মেদিনী। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। বলছে বতরের দিনে মগরা মগরা ধান আসে। এটা অবশ্যই কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? আমাদের লাল সালু যে উপন্যাসটা আছে সৈয়দ ওয়ালিউল্লাহর, সেই সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বলছে স্ফীত হরফ চিহ্নিত পদটি হলো, স্ফীত হরফ কোনটা? এই যেই মগরা মগরা যে ধান, এই মগরা মগরা ধান। দেখেন উপন্যাস থেকে একটা প্রশ্ন, সেটাকে টাইনা শেষে কি করা হয়েছে? আপনাকে গ্রামার আনা হয়েছে। তাই যখন আপনি উপন্যাস পড়বেন, নাটক পড়বেন, সাহিত্য পড়বেন, আপনার সকল কিছু কি করতে হবে? সেটা গ্রামারে কনভার্ট করতে হবে যে কোনো সময়, কারণ প্রশ্ন যে কোনোভাবে হচ্ছে গিয়ে আসতে পারে। এই জন্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশের হার সবসময় 5% থেকে 10%-এর ভিতরে থাকে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে গিয়ে কি করে। আর এই ক্রিটিক্যাল প্রশ্নের সহজ সমাধান পাওয়ার জন্যই আমাদের এই ডিউ ডিমার্সের বিভিন্ন প্রকার কোর্স। তাহলে আমরা চলে যাই, যেটা কি এটা একটা হলো ধনাত্মক অব্যয়। কি অব্যয়? ধনাত্মক হচ্ছে গিয়ে কি অব্যয়। আচ্ছা, তারপর আমরা চলে যাই আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে সেই পরবর্তী প্রশ্নে। বলছে কপিরাইট। কি রাইট? কপিরাইট। কপিরাইট এর যথাযথ পরিভাষা হচ্ছে গিয়ে কি কোনটি? তাহলে এটা কোন টপিক থেকে আসছে? এটা হলো পারিভাষিক শব্দ। তাহলে পারিভাষিক শব্দ কোনগুলা? যেই বিদেশি শব্দগুলা আমরা কি করি? প্রায় হচ্ছে গিয়ে কি ব্যবহার করি, যেগুলা বৈজ্ঞানিক কাজে এবং কি আবিষ্কারমূলক কাজে ব্যবহার করা হয়, তাকেই বলা হয় কি পারিভাষিক শব্দ। তাই এই কপিরাইট এটা কি সত্য, মালিকানা, মেধা সত্য নাকি গ্রন্থ সত্য? আমরা সকলেই জানি কপিরাইট শব্দের অর্থ কি। কপিরাইট শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ সত্য, অর্থাৎ কোনো একটা বই যদি কোনো লেখক লেখে তাহলে সেই লেখকের অধিকার সংরক্ষণ করার জন্য যে লাইসেন্স প্রদান করা হয় তাকেই বলা হয় কপিরাইট। তাহলে কপিরাইট শব্দের অর্থ কি? কপিরাইট শব্দের অর্থ হচ্ছে গ্রন্থ সত্য। কি সত্য? গ্রন্থ হচ্ছে গিয়ে কি সত্য। এর পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে কি চলে যাই। বলছে জাদ্রেল। কি? জাদ্রেল। চলে যাব আমরা আবার রেইনকোট গল্পের ভিতরে। দেখেন রেইনকোট গল্পের ভিতরে যখন আমাদের নুরুল হুদা বাসের ভিতরে উঠছিল নিউ মার্কেট থেকে, নিউ মার্কেটে যে নামছে এবং কি বাসের ভিতরে যখন উঠছিল তখন তার এখানে একটা জাদ্রেল গোছের একটা পাকিস্তানি বাহিনী তার সামনে ওই বাসে উঠছিল। তো সেই জাদ্রেলকে দেখেন এখানে কি বানানো হয়েছে। বলছে জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে। তাই জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে হচ্ছে গিয়ে এসেছে এটাও আপনার জানতে হবে। আবার শহীদ মিনার এই যে শব্দটা আছে এই শব্দটা কোন ভাষা থেকে আসছে এটাও আপনার হচ্ছে গিয়ে জানতে হবে। এইরকম তথ্যবহুল ক্লাস শুধুমাত্র ডিউ ডিমার্সি দিতে পারবে। তাই জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে আসছে? জাদ্রেল শব্দটি ইংরেজি ভাষা থেকে হচ্ছে গিয়ে আসছে। তারপর আমরা দেখি বলছে সংযুক্ত চয় সমান সমান কি? সঞ্চয়। এই যে সঞ্চয় এখানে ম রূপান্তরিত হয়ে ইও হয়েছে। এখানে চ যেই ধ্বনি আছে সেই চ ধ্বনিটা কোনটা একটু দেখেন। চ ধ্বনিটা একটা তালব্য ধ্বনি, এটাও ঠিক আছে। চ ধ্বনিটা একটা অঘোষ ধ্বনি, এটাও ঠিক আছে। চ ধ্বনিটা একটা অল্প প্রাণ ধ্বনি, এটাও ঠিক আছে। চ ধ্বনিটা একটা স্পৃষ্ট ধ্বনি, এটাও ঠিক আছে। অর্থাৎ চারটা যে উত্তর আছে সেই চারটা উত্তরই ঠিক আছে। কিভাবে? আমরা হচ্ছে গিয়ে দেখি যে এই যে চ, স, বর্গীয় জ, ঝ, ইউ এখানে দেওয়া হলো। আমরা যারা ডিউ ডিমার্সের নিয়মিত স্টুডেন্ট আছে তারা সকলেই হচ্ছে গিয়ে জানে যে ডিউ ডিমার্স কিভাবে পড়ায়। আমরা সকলেই জানি যে বর্গের যে প্রথম যে দুইটি বর্ণ আছে সেই দুইটি বর্ণকে বলা হয় অল্প প্রাণ। কি প্রাণ? অল্প হচ্ছে গিয়ে কি প্রাণ। তাহলে এই দুইটা বর্ণ হচ্ছে গিয়ে অল্প প্রাণ বর্ণ, এটা আমরা জানলাম।
2 নাম্বার, এটার আরেকটা নাম আছে, এটা কি বর্গীয় বর্ণ? এটা হচ্ছে একটা স্ববর্গীয় বর্ণ এবং কি এটা একটা তালব্য বর্ণ। কি বর্ণ? এটা একটা হচ্ছে গিয়ে কি তালব্য বর্ণ। আবার বর্গের যে প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণটাকে বলে অঘোষ। কি ঘোষ? অঘোষ। তাহলে দেখেন এই যে যে চ আছে সেই চ এর কতগুলা নাম, আর আমরা সকলেই জানি যে ক থেকে ম পর্যন্ত আমাদের পুরাতন বই অনুযায়ী স্পর্শ বর্ণ আছে কয়টি, বা স্পৃষ্ট ব্যঞ্জন আছে কয়টি? 25টি। তাই এই যে যে চটা আছে সেই চ এর আরেকটা নাম হলো একটা স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন। তাই এখানে প্রত্যেকটা যে উত্তর আছে সেই প্রত্যেকটা উত্তরই হচ্ছে গিয়ে কি সঠিক। তাহলে আমরা কোনটা দাগাবো? যেটা প্রথমে আছে আমরা সেটাই দাগাবো। তাহলে চটা হচ্ছে গিয়ে এটা কি? একটা হইতেছে একটা তালব্য ধ্বনি। এটা কি ধ্বনি? একটা হচ্ছে গিয়ে কি তালব্য হইতেছে গিয়ে কি ধ্বনি। বুঝতে পারছি? তো এইভাবে কি করতে হবে? আমাদের হচ্ছে গিয়ে কি প্রশ্নগুলো দেখতে হবে। তারপর আমরা আমাদের পরবর্তী যে স্লাইডে হচ্ছে গিয়ে চলে যাই, যে আবিধানিক ক্রম। আমরা সকলেই দেখতেছি আবিধানিক ক্রম নিয়ে আমাদের একটা বিরাট বড় একটা হচ্ছে গিয়ে কি ক্লাস হয় আমাদের ডিউডিমার্সের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে। কারণ আবিধানিক ক্রম থেকে প্রায় সময়ই কি আসে? একটা প্রশ্ন আসে। আর আবিধানিক ক্রমটা নির্ণয় করা একটু কঠিন। তো আমরা দেখি আজকে আমরা প্রাথমিকভাবে কিছুটা হইলেও আপনাকে বুঝাইতে পারি কিনা। তাহলে আবিধানিক ক্রম কি? ইংরেজিতে যাকে বলা হয় ডিকশনারি, বাংলায় সেটাকে বলা হয় অভিধান। তো অভিধানে কোনো একটা শব্দ কিভাবে সিরিয়ালভাবে সাজানো আছে একেই বলা হয় আবিধানিক ক্রম। তাহলে আমরা দেখি যে এইখানে কি কিভাবে সাজানো আছে। বলছে আশা, আলো, আসমান, অনেক, অতিশয়, অনাবিল, ইলিশ, ইতিহাস, ইমারত, উচ্চ, ওঠ, উঠতি। এবার হচ্ছে গিয়ে একটু দেখেন আশা, সরেয়া, তারপরে কি আছে? একটা তালবাস্য। আবার দেখেন সরেয়া, তারপরে কি আছে? একটা ল। তারপর হচ্ছে গিয়ে কি আশা, তারপরে কি আছে? একটা দন্তস্য। তাহলে আয়ের পরে কোনোদিন তালবাস্য বা দন্তস্য কি হয়? না, আয়ের পরে কোনোদিন তালবাস্য দন্তস্য হয় না। তাই এটা আবিধানিক ক্রম অনুযায়ী নয়। তাই আমরা প্রথমে কি করব? সেটা একটু কেটে দিব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব? সেটা একটু হচ্ছে গিয়ে কি কেটে দিব, যে এইটা প্রশ্নের উত্তর হইতেছে গিয়ে কি নয়। তারপর আমরা পরবর্তীতে চলে যাই, আছে কি অনেক, তারপর হচ্ছে গিয়ে কি অতিশয়, তারপরে কি অনাবিল। তাহলে দেখেন অ এর পরে কি আছে? দন্তন্য। তাহলে দেখেন অ এর পরে কি দন্তন্য হয়? না। তারপরে কি তারপরে কি আছে? ত। তাহলে অ এর পরে কি হয় না? ত হয় না। তাই এইটাও হচ্ছে গিয়ে কি আপনার নিয়মের ভিতরে হচ্ছে গিয়ে কি পড়ে না। এবার হইতেছে গিয়ে কি দেখেন তাহলে কোনটা পড়ে নিয়মের ভিতরে? নিয়মের ভিতরে হচ্ছে গিয়ে কি পড়ে আমাদের যে উচ্চ, ওঠ এবং কি উঠতি। উচ্চ, ওঠ এবং কি উঠতি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? যে ডি নম্বরটা, যেটা কি আছে? উচ্চ, ওঠ এবং কি উঠতি। তারপর আমরা পরবর্তীতে চলে যাই অব্যয়ীভাব সমাসের হচ্ছে গিয়ে কি উদাহরণ। আমরা জানি যার কোনো ব্যয় নাই তাকেই বলা হয় অব্যয়। অর্থাৎ যেই সকল পদগুলাকে মানে পরিবর্তন করা যায় না তাকেই বলা হবে গিয়ে কি অব্যয়। আর অব্যয়ীভাব সমাসটা কি? যেই সকল সমাসের ভিতরে কি আছে? যে অব্যয়গুলো হচ্ছে গিয়ে কি যুক্ত থাকে। তাহলে প্রশিক্ষিত, জৈনক, সপ্তাহ। আমরা জানি যে জন যুক্ত এক সমান সমান হচ্ছে গিয়ে কি জনেক। এটা একটা সন্ধি সাধিত হচ্ছে একটা শব্দ। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কি চলে যাই সপ্তাহ। এটা জানি আমরা সপ্ত অহের সমাহার সমান সমান কি সপ্তাহ। তাহলে এটা সঠিক উত্তর কি? যে রীতিকে অতিক্রম না করে সমান সমান কি যথারীতি। রীতিকে অতিক্রম না করে সমান সমান কি যথারীতি। তাই এটা কি সমাস? এটা একটা অব্যয়ীভাব সমাস। তারপর আমরা চলে যাব আউলিয়ার চাঁদ, বাগধারা। আমরা দেখব যে এই বাগধারা থেকেও কি আসে? প্রশ্ন আসে। তাই আপনি কি করবেন? নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই নবম দশম শ্রেণীর বইয়ের যত এক কথায় প্রকাশ আছে, যত বাগধারা আছে সবগুলো যদি আপনি পড়ে ফেলেন তাহলে দেখবেন যে এই বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দগুলো আপনার সহজেই কি কমন পড়তেছে। তাহলে আউলিয়ার চাঁদ এটার শব্দের অর্থ কি? আমরা সকলেই জানি যে আউলিয়ার চাঁদ এটা দ্বারা কি বোঝা যায়? বিচলিত যে ব্যক্তি আছে সেই বিচলিত ব্যক্তিকে বোঝানো হয়। তারপরে আমরা লাল সালো উপন্যাসে বলা হয়েছে যে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে? তো লাল সালো উপন্যাসে প্রদীপের আলো, আমরা সকলে হচ্ছে গিয়ে একটু চরিত্রগুলো বিশ্লেষণ করি। আমরা জানি আউয়ালপুরের পীর আছে একটা হচ্ছে গিয়ে কি চরিত্র, যিনি তার বয়সের শেষ মুহূর্তে আইসা তিনি আউয়ালপুরে আইসা কি করছে? তার একটা মানে আখড়া গড়ে তুলছে। এই লাল সালো উপন্যাসে আউয়ালপুরের পীরের একমাত্র মুরিদ এবং প্রধান মুরিদ কে ছিল? ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান মতলুব খাঁ। তারপর আমরা চলে যাচ্ছি
রহিমা। রহিমা সম্পর্কে আমরা যতটুকু জানি যে রহিমা একটা প্রতিবাদহীন একজন হচ্ছে গিয়ে কি মানুষ এবং নিঃসন্তান। অপর দিকে যে মজিদের দ্বিতীয় যে বউ ছিল জমিলা, তিনি কি করতো, তিনি হচ্ছে গিয়ে কি প্রতিবাদী মহিলা হইতেছে গিয়ে কি ছিল, এবং একে পাগলি বেটি হিসেবে কি করা হয়েছিল, মজিদ আপনাকে আখ্যা দিয়েছিল। আর আমরা সকলেই জানি যে আমাদের লাল সালু উপন্যাসের যে প্রধান চরিত্র তিনি হচ্ছে গিয়ে কি ধুরন্ধর মজিদ। এই যে যেই প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে, এটা কাকে তুলনা করা হয়েছে, এটা আউয়ালপুরের পীরকে তুলনা করা হয়েছে। তো সঠিক উত্তর কোনটা, আউয়ালপুরের পীর। তারপর আমরা পরবর্তী যে স্লাইড আছে সে পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা দেখব যে মৃত্যুকালে সিরাজউদ্দৌলা কি করছে, তার মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক। দেখেন সেই মুষ্টিবদ্ধ হাত, মুষ্টিবদ্ধ হাত মানে কি অন্তিম প্রচেষ্টা, অন্তিম মানে কি শেষ, যে হচ্ছে গিয়ে কি প্রচেষ্টা করা, জীবনের শেষ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সিরাজউদ্দৌলার নাটকের ভিতরে সিরাজ তার মৃত্যুর সময়ও সে কি করছে, অন্যায়ের কাছে মাথা নত করে নাই। তাই সিরাজউদ্দৌলার নাটকের ভিতরে তার মুষ্টিবদ্ধ হাত অন্তিম প্রচেষ্টা বা শেষ যে হচ্ছে গিয়ে কি একটা প্রচেষ্টা আছে, সেই শেষ প্রচেষ্টাটা আপনার হইতেছে গিয়ে কি করছে। এইরকম ভাবে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা নাটকের যে লাইন বাই লাইন তুলে দিতে হবে। আবার দেখেন এক সময় আমরা যখন আরো প্রশ্ন বিশ্লেষণ করব তখন যে হচ্ছে গিয়ে কি দেখব যে এক সময় একটা প্রশ্ন আসছে এরকম ভাবে যে কোন লাইন দিয়ে মীর জাফর আলী খানের দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তাহলে আমরা সকলেই জানি যে মীর জাফর আলী খান একজন দেশদ্রোহী, একজন ষড়যন্ত্রকারী, একজন পাশাদ ষড়যন্ত্র সে করছে, তারপর হচ্ছে গিয়ে কি তার কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে। কিন্তু তারপরও তার ভিতরে দেশপ্রেম এটা কোথায় খুঁজে পাওয়া যায়, দেখেন তো একটু মনে করা যে লেখা আছে যখন মীর জাফর আলী খান আপনার দলিলে সিগনেচার করতেছিল তখন বলছিল যে রায় দুর্লভ, আমরা দেশটাকে বিক্রি করে দিচ্ছি না। তো তাহলে এই লাইনের মাধ্যমে মীর জাফর আলী খানের কিঞ্চিত দেশপ্রেম কি করছে, প্রকাশ পাইছে। তাই যখন আপনি পড়বেন তখন কি করতে হবে, এরকমভাবে সর্ট আউট করতে হবে। শুধুমাত্র গদবাঁধাভাবে যদি আপনি পড়েন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আপনি সমাধান কখনোই করতে পারবেন না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে গিয়ে কি করে। তারপর আমরা চলে যাই এর পরবর্তীতে। আপনাদের এত কিছু পড়ার মাঝখানেও আরেকটা হচ্ছে গিয়ে কি বলি, আপনারা যারা খ ইউনিটের পরীক্ষা দিবেন অর্থাৎ মানবিকের শিক্ষার্থী আছেন তাদের জন্য গত বছরের ধারাবাহিকতায় আমরা এই বছরও কি করছি, ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের আয়োজন করা হয়েছে। সেই ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে যারা মানবিকের স্টুডেন্ট আছেন তারা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সম্পূর্ণ একটা কোর্স মাত্র 3000 টাকায় জুম সহ আপনি পাবেন। অর্থাৎ জুমের মাধ্যমে 1-to-1 মেন্টরিং, অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের নিজস্ব যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর আমরা একটা সমাধান করব। আমাদের এই জুম সেশনের একটা স্লোগান হলো এরকম যে প্রশ্ন আপনার, সমাধান আমাদের। অর্থাৎ আপনার যত প্রশ্ন আছে সব আমাদের যে অভিজ্ঞ শিক্ষক প্যানেল আছে তারা কিনা সেই সমাধান করে দিবে। তারপর যারা গ ইউনিট বা মানবিকের শিক্ষার্থী আছেন তারা একটা কমপ্লিট প্যাকেজ আপনারা পাচ্ছেন মাত্র 3000 টাকায়। এটাও কিন্তু থাকবে জুম সহ। যদি আপনারা এখানে ভর্তি হতে চান তাহলে আপনারা কি করবেন, যে নাম্বারটা আছে 01852471092 এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। তাহলে আপনারা সহজেই এই কোর্সে এনরোল করতে পারবেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী যে স্লাইডে। আচ্ছা, এর মাধ্যমেই আমাদের স্লাইডটা শেষ হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিউ ডিমার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।